আবির দরজা পর্যন্ত গিয়ে থামলো, ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলছে, তাও আবার নিজেই শাড়ি গিফট করছে। ভাবতেই মেঘের ভেতরটা মুগ্ধতায় ছেয়ে গেছে, আখি জোড়ায় চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করাতে পারছে না। মাইশা আপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতেই শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতে সুন্দর, তবে আবির ভাই দেওয়ায় শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে, এগুলোও বেশ সুন্দর। বলতে হয় আবির ভাইয়ের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘের চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে, কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ের তীব্র কম্পনের কাছে ভদ্রতা বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকা শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ঝটফট করে উঠে বসেন, উদ্বিগ্ন কণ্ঠে বলেন, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি উঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে, উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি দিয়েছেন, তাড়াতাড়ি রেডি হতে বলেছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। মেঘ হুটুপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে কাকিয়ে আসছেন। মাইশা আপুর বিয়েতে মাইশা আপুরা বাঙালি স্টাইলে শাড়ি পরিয়েছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, চোখে হালকা করে দেওয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আঁচড়ে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো। পেছন দিকে চুলগুলো কোমর ছড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো, চুলের আগা হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদ্বয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপাদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো, মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো, তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম ততক্ষণে প্রায় রেডি। আদি চুল আঁচড়ে দিচ্ছিল। তানবীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানবীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানবীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়ায় মিম আবারও আদির চুলগুলো ঠিকমতো আঁচড়িয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ উঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে তো। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেঘের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর মতন আলতা পরিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। মেন গেট পার হতেই মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত উঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জল করছে একটি আংটি, চোখে সানগ্লাস পরে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙের আবির ভাইকে দেখেই মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছুট করছে, দিক বিদিক ঘুরছে। বদলে গেল মেঘের অভিপ্রায় চোখ দুটো, প্রেম অনুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের হার্টবিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো, আর কতবার কতভাবে আপনি আমার ছোট্ট হৃদয়কে অগ্নিকাণ্ড চালাবেন। মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ায়। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। আলতারাঙা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী, আলতার রাঙানো পা এই নিয়ে দ্বিতীয়বার দেখেছে। প্রথমবার দেখেছিল মাইশা আপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখলো। আবিরের হৃদয় অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রাঙা শাড়ি, সুদীর্ঘ ঘন চুল, মায়াবী 2 আঁখি, সদ্য ফোটা রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে।
শাড়িতে মেঘকে দেখে কেউ বলবেই না এই মেয়ের বয়স 18 বছর হতে কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলের ইতস্ততা কাটানোর সাধ্যই তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংস দ্বার প্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোক গিলল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসান্দ্র পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সুমধুর কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহীন দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা, গাড়িতে ওঠ। মেঘ ভেংচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ, আদি 3জনই পিছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে। তানবীর তার পাশেই বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটের কম করে হলেও 50 বার গাড়িতে থাকা আয়নাতে মেঘকে দেখছে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানবীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি আর পারছি না। তানবীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসেছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার মতো চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানবীর ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসলো। আবিরের হৃদয়ের তোলপাড় তানবীর কিছুটা হলেও বুঝতে পারছে। মেঘ পিছনের সিটে বসা থেকে একটু উঠে পিছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারো হৃদয়হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানবীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলে, ভয় পাইস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এজন্য অস্থির লাগতেছে। সবকিছু ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানবীর গাড়ি সাইড করে পিছন ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানবীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই। তারপরও লাফালাফি করলে আরশোলা বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানবীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া, ব্যথা কি বেশিই লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানবীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানবীর তখনও হেসেই যাচ্ছে। তানবীর পুনরায় ডাকলো। আবির শুধু ভ্রু নাচালো। তানবীর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল। দেখবা একটু শান্তি লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে আমি তো ভালোবাসি তোকে গল্পের 120তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই আমাকে ইন্সপায়ার করবেন, যাতে করে আমি বেশি বেশি পর্ব আপনাদেরকে দিতে পারি। আল্লাহ হাফেজ।